আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শাহিদ আহমেদ পকেট পাঠশালার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের পকেট পাঠশালার ক্লাস ধারাবাহিকতায় আমি আজকে ক্লাস নিব বাংলা ব্যাকরণে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে সমাস নিয়ে। তো আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি সমাসের প্রাথমিক ধারণা সম্পর্কে, যে সমাস শব্দের অর্থ কি, সমাস কি, তারপর কোনটি ব্যাস বাক্য, কোনটি বিগ্রহ বাক্য এবং কোনটি সমস্ত পদ, কোনটি পূর্বপদ এবং পরপদ। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে সমাসের কয়েকটি প্রকার নিয়ে আলোচনা করব। আজকে প্রথমে আলোচনা করব হচ্ছে দ্বন্দ্ব সমাস নিয়ে। তো দেখেন, এই দ্বন্দ্ব সমাস আমাদের মনে রাখতে হলে কিছু বিষয় মনে রাখতে হবে। এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে দ্বন্দ্ব সমাস কিভাবে খুব সহজে মনে রাখবো সেটা আগে দেখি। আমরা যদি বলি যে দ্বন্দ্ব সমাস কি, দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসে পূর্বপদ প্লাস পরপদ এই দুইটারই কি থাকে, প্রাধান্য থাকে। দ্বন্দ্ব সমাসে কি হয়, পূর্বপদ এবং পরপদ কি হয়, দুইটারই প্রাধান্য থাকে। আমরা যদি একটা উদাহরণ দেই, বাবা ও মা। দেখেন, বাবা ও মা, এটা কি, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর এটার সমস্ত পদ কি হবে, মা বাবা। কি হবে, মা এবং বাবা। আমরা দেখেন এই দ্বন্দ্ব সমাসে কি দেখলাম, যে পূর্বপদ এবং পরপদ কি হয়, দুইটাই প্রধান হয়। আরো যদি আমরা উদাহরণ দেই, আয় ও ব্যয়, আয় ও ব্যয়, এর সমস্ত পদ কি হবে, আয় ব্যয়, আয় ব্যয়। দেখেন, এই দ্বন্দ্ব সমাসকে চেনার আরেকটি উপায় হচ্ছে হাইফেন। আমরা কি জানি, হাইফেন। দ্বন্দ্ব সমাসকে চেনার সব থেকে সহজ টেকনিক হচ্ছে কি, হাইফেন। দেখেন, এই যে মা ও বাবা, মা বাবা, আয় ও ব্যয়, আয় ব্যয়। দেখেন এখানে দুইটা সমস্ত পদেই কি রয়েছে, হাইফেন রয়েছে। যদি কোন সমাসে আমরা হাইফেন দেখি, তাহলে সেটাকে মনে করব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো এই দ্বন্দ্ব সমাসে কয়েকটি প্রকার আছে। আমরা যদি একটু দেখি, যে দ্বন্দ্ব সমাসে আছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, তারপর মিলনার্থক দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, তো আমরা যদি তারপর বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, আমরা যদি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের কথা বলি, বিপরীতার্থক, তাহলে আমাদের আসবে কি, আয় ব্যয়, আয় ও ব্যয়, এর সমস্ত পদ কি বলেন। তারপর দেখেন ছোট বড়, ছোট ও বড়। এরপর যদি আমরা বলি স্বর্গ ও নর। দেখেন এখানে আমরা যদি দেখাই যে আয় ও ব্যয়, আয় ও ব্যয়ের সমস্ত পদ কি, আয় ব্যয়, আয় আয় ব্যয়। ছোট ও বড় এর সমস্ত পদ কি, ছোট বড়, ছোট বড়। স্বর্গ ও নরকের সমস্ত পদ কি, স্বর্গ নরক। দেখেন, তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের কয়েকটি প্রকার পাইলাম। সেটা হচ্ছে একটা বিপরীতার্থক রয়েছে, তারপর আপনার মিলনার্থক রয়েছে। মিলনার্থকের মধ্যে হয় চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, বাবা মা ইত্যাদি। এরপর যদি আমরা বিরোধার্থক আসি, তো এখানে পাবো আমরা অহিনকুল। বিরোধার্থক কি, বিরোধার্থকের মধ্যে রয়েছে অহিনকুল, অহিনকুল, তারপর দা কুমড়া। কি, বিরোধার্থকের মধ্যে আমরা আসি যে অহিনকুল, দা কুমড়া ইত্যাদি। এছাড়াও আরো একটি দ্বন্দ্ব সমাস রয়েছে, সেটি হচ্ছে কি, অলুক দ্বন্দ্ব। কি, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। দেখেন, আমরা এই অলুকটাকে যদি ভাঙি, মানে এই অলুক শব্দটাকে যদি আমরা ভাঙ্গাই, তাহলে দেখব এই অলুক হচ্ছে না অর্থে। কি, না অর্থে। আর লুক হচ্ছে লোপ পাওয়া অর্থে। কি অর্থে, লোপ পাওয়া অর্থে। দেখেন, অলুক এই শব্দটা বিশ্লেষণ করলে আমরা অলুক দ্বন্দ্ব শব্দটা সমাসটাকে
মনে রাখতে পারবো। তো আমরা যদি বলি অ থেকে হচ্ছে না এবং লুক থেকে হচ্ছে লোপ পাওয়া অর্থে, তার মানে হচ্ছে কি এখানে কি লোপ পাবে না। আসলে কিসের লোপ পাবে না? সেটা হচ্ছে এখানে বিভক্তির লোপ হবে না। কিসের লোপ হবে না? বিভক্তির লোপ হবে না। তার মানে কি দাঁড়াচ্ছে যে অলুক দ্বন্দ্ব সমাসে বিভক্তির কি হয় না? লোপ হয় না। অলুক দ্বন্দ্ব সমাসে কি হয় না? বিভক্তির লোপ হয় না। আমরা যদি একটা উদাহরণ দেখি যে জলে স্থলে, কি জলে স্থলে, দেখেন তো এখানেও এ, এখানেও এ, জলে স্থলে, এখানে কোনো কিছু হচ্ছে না, কি হচ্ছে না, যে বিভক্তির লোপ পাচ্ছে না। এরপর যদি আমরা আরো উদাহরণ দেখি, দুধে ভাতে, দুধে ভাতে, দেখেন এই দুধে ভাতেতেও কি হচ্ছে না, আমাদের বিভক্তির লোপ হচ্ছে না। এরপর আমরা আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। কি নিয়ে? কর্মধারয় সমাস নিয়ে। কর্মধারয়, দেখেন এই কর্মধারয় সমাসে হচ্ছে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয়, এবং এখানে কি হবে, পরপদের অর্থই প্রধান রূপে কি হবে, প্রতীয়মান হবে, তখন যে সমাসটা হবে সেটি হচ্ছে কর্মধারয় সমাস। তো দেখেন এইখানে এত বড় একটা সংজ্ঞা, এটাকে আমরা কিভাবে শর্ট করতে পারি, কিভাবে খুব সহজে মনে রাখতে পারি, তার জন্য আমরা মনে রাখবো নাউন প্লাস অ্যাজেক্টিভ। কি মনে রাখবো? নাউন প্লাস অ্যাজেক্টিভ। এরপর মনে রাখবো আমরা অ্যাজেক্টিভ প্লাস নাউন। তবে এইটা আমাদের এখানে মনে রাখতে হবে যে এখানে পর পদের অর্থ, পর পদের অর্থ প্রধান রূপে কি হয়, প্রতীয়মান হয়। এখানে কি হয়, পর পদের অর্থ প্রধান রূপে কি হয়, প্রতীয়মান হয়। এরপর যদি আমরা বলি যে অ্যাজেক্টিভের সাথে কি হবে, অ্যাজেক্টিভও হইতে পারে এবং নাউনের সাথে নাউনও হইতে পারে। আমরা যদি একটা উদাহরণ দেই যে অ্যাজেক্টিভের সাথে নাউনের কিভাবে সমাস হয়, দেখেন আমরা যদি বলি যে মহান যে নবী, মহানবী, কি মহান যে নবী, এখানে একটু দেখেন মহান যে নবী, এখানে দেখেন তো মহান কি একটা গুণ কিনা, মহান কি একটা গুণ, তাহলে আমরা কি এটাকে অ্যাজেক্টিভ বলতে পারি না? অ্যাজেক্টিভ। তারপর নবী, দেখেন নবী কি একটা নাম, তাহলে নবী কি, নবী হচ্ছে এখানে একটা নাউন, যদিও আমরা এটাকে কমন নাউন বলতে পারি, তাহলে নবী কি, নবী হচ্ছে একটা নাম। তাহলে এখানে দেখেন মহান যে নবী, মহানবী, এটার সমস্ত পদ কি হচ্ছে, মহা মহানবী। এরকম আরো অনেক উদাহরণ আছে। আমরা যদি বলি কুজে অর্থ, পদার্থ, তারপর কুজে আচার, কদাচার ইত্যাদি। কাঁচা অথচ মিঠা, মিঠা, কাঁচা মিঠা, শান্ত অথচ শিষ্ট, শান্ত শিষ্ট ইত্যাদি। এরপর আমরা আলোচনা করব কর্মধারী সমাসের প্রকারভেদ নিয়ে। দেখেন কর্মধারী সমাসকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। কর্মধারয়ী, কর্মধারয়ী, কর্মধারয়কে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে আসতেছে হচ্ছে মধ্যপদলোপী, মধ্যপদ, মধ্যপদলোপী কর্মধারী সমাস। এরপর হচ্ছে উপমান কর্মধারী সমাস, উপমান। 3 নম্বর হচ্ছে উপমিত, উপমিত কর্মধারী সমাস। শেষে হচ্ছে রূপক কর্মধারী সমাস, রূপক কর্মধারয় কি সমাস, শেষেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তো দেখেন আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস নিয়ে। এইখানে মধ্যপদলোপী আমরা যদি আমরা এটা দেখি যে মধ্যপদলোপী তার মানে কি, এখানে এই সমাসে আমাদের ব্যাস বাক্যে কি হবে, মধ্যপদটা কি হবে, লোপ পাবে। আমরা যদি দেখি যে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত
আসন। দেখেন তো এই যে সিংহ চিহ্নিত আসন, এটার সমস্ত পদ কি হবে? এটার সমস্ত পদ হবে হচ্ছে সিংহাসন। সিংহ চিহ্নিত আসনের সমস্ত পদ কি হবে? সিংহাসন। সিংহাসন। দেখেন এই সিংহ চিহ্নিত আসনের সমস্ত পদ কি হচ্ছে? সিংহাসন। তো দেখেন এই যে আমাদের ব্যাস বাক্য, ব্যাস বাক্যের মধ্যে আমাদের এই মধ্যপদটা কি হচ্ছে? লোপ পাচ্ছে। কি হচ্ছে? লোপ পাচ্ছে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হব যে সাহিত্য বিষয়ক সভা কি? সাহিত্য 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 বিষয়ক সভা। দেখেন তো এই যে সাহিত্য বিষয়ক সভা, এই সাহিত্য বিষয়ক সভার সমস্ত পদটা কি? এই সাহিত্য বিষয়ক সভার সমস্ত পদ হচ্ছে সাহিত্য সভা। কি? সাহিত্য সভা। এইখানে দেখেন এই যে সাহিত্য বিষয়ক সভা, এটা পুরাটাই হচ্ছে কি একটা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এটার সমস্ত পদ কি হচ্ছে? সাহিত্য সভা। এখানে দেখেন এই ব্যাস বাক্যের মধ্যে আমাদের মধ্যপদটা কি হচ্ছে? লোপ পাচ্ছে। তো এখানে আমাদের একটু কনফিউশন যে আমরা কোনটাকে মধ্যপদ বলবো, কোনটাকে পূর্বপদ বলবো, কোনটাকে পরপদ বলবো। দেখেন আমরা প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পূর্বপদ, আর এটা হচ্ছে পরপদ। আমরা এটা এখানে ইন্ডিকেট করতেছি, এটা হচ্ছে পূর্বপদ এবং এটা হচ্ছে পরপদ। আবার এই তিনটা আলাদা আলাদা ভাবে এক একটি হচ্ছে সমসমান পদ, আর এই তিনটাকে একত্রে বলা হয় সেটা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তিনটাকে একত্রে কি বলা হয়? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তবে আমরা এই যে সমস্ত পদে হচ্ছে পূর্বপদ এবং পরপদ নির্ধারণ করব। তাহলে এই যে সাহিত্য, এটা কি হচ্ছে? এটা হচ্ছে পূর্বপদ, আর এই সভা হচ্ছে পরপদ। এই পরপদের আরেক নাম হচ্ছে উত্তর পদ। তো দেখেন তাহলে আমাদের কি গেল? যে সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, এখানে এটা হচ্ছে একটা মধ্যপদলোপী কর্মধারী সমাস। কেননা এখানে ব্যাস বাক্যের মধ্যপদ কি হয়? লোপ পায়। এরপর আমরা আলোচনা করব উপমান কর্মধারয় সমাস নিয়ে। কি নিয়ে? উপমান কর্মধারয় সমাস নিয়ে। দেখেন এখানে আমরা উপমান বলতে কি বুঝি? উপমান বলতে আমরা বুঝবো তুলনা। উপমান অর্থ কি? তুলনা। উপমান, উপমান অর্থ তুলনা বা তুলনীয় বস্তু। তুলনীয় বস্তু। উপমান অর্থ কি? তুলনা বা তুলনীয় বস্তু। তো এই আমাদের খুব কনফিউশন যে কোনটি উপমান আর কোনটি উপমিত। তো এখানে দেখেন যে উপমান এটা হচ্ছে সত্য, আর উপমিত এটা হচ্ছে মিথ্যা। কি? মি থেকে হচ্ছে মিথ্যা, আর মান সম্মান থেকে হচ্ছে সত্য। আমরা এটা মনে রাখতে পারি, জাস্ট বলতে পারি যে এটা মনে রাখার ক্ষেত্রে আমরা বলতে পারি। তো দেখেন এই যে উপমান, এটা কি? উপমান অর্থই হচ্ছে তুলনা করা। উপমানটা হচ্ছে কি? সত্য, আর উপমিত এটা হচ্ছে কি? মিথ্যা। তো দেখেন আমরা কিভাবে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা আইডেন্টিফাই করব। আমরা যদি একটা উদাহরণ দেই যে ভ্রমর কৃষ্ণ কেশ, বা ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। আমরা যদি কি বলি? আমরা যদি বলি যে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। কি? ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। তো দেখেন তো এই যে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এখানে ভ্রমর কি? ভ্রমর কালো, কৃষ্ণ, এই কৃষ্ণের ধর্ম হচ্ছে কালো। কৃষ্ণ তো একটা কি? কালো অর্থে ব্যবহৃত হয়। এবং কেশ, এখানে দেখেন এই কেশ কি অর্থে ব্যবহৃত হয়? কেশ হচ্ছে, এটা হচ্ছে চুলের সমার্থক শব্দ। কেশ কিসের সমার্থক শব্দ? চুল। চুলের আরো কিছু সমার্থক শব্দ রয়েছে। আমরা যদি বলি অলক, কুন্তল, কেশ, চিকুর, তো এখানে কেশ শব্দটি ব্যবহার হয়েছে। দেখেন ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এখানে ভ্রমরও কালো এবং কৃষ্ণ তো একটি সাধারণ ধর্ম। দেখেন কেশও হচ্ছে কালো। তাহলে আমরা যে এই যে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, আমরা ভ্রমরকে কৃষ্ণ কেশের সাথে তুলনা করলাম, তাহলে এটা কি?
তুলনাটা কি সত্য কিনা। দেখেন এখানে ভ্রমরও কালো এবং কেশও কি কালো, তাই এখানে এই যে তুলনাটা করলাম এটা তুলনাটা হচ্ছে সত্য, তার মানে এটা কি উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ আমরা খুব সহজে মনে রাখবো, যদি তুলনাটা যদি সত্য হয় তাহলে সেটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস, এবং তুলনাটা যদি মিথ্যা হয় তাহলে সেটি হচ্ছে কি উপমিত কর্মধারয় সমাস। আমরা যদি আরো বলি যে অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা কি, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা কি, অরুণের ন্যায় রাঙা, সমস্ত পদ কি অরুণ রাঙা। দেখেন এখানেও আমাদের কি রয়েছে, সত্যতা রয়েছে, তার মানে এই তুলনাটা হচ্ছে কি আমাদের সত্যতা, এটি হচ্ছে কি উপমান কর্মধারয় সমাস। এরপর যদি আমরা উপমিত কর্মধারয় সমাসে আসি, কিসে আসি, উপমিত কর্মধারয় সমাস। উপমিত বলতে আমরা কি বুঝি, উপমিত বলতে আমরা বুঝি এর তুলনাটা হবে কি মিথ্যা, তুলনাটা কি হবে মিথ্যা। দেখেন আমরা যদি একটা উদাহরণ দেই যে পুরুষ সিংহের ন্যায় কি, পুরুষ পুরুষ সিংহের ন্যায় কি, পুরুষ সিংহের ন্যায়, সমস্ত পদ কি সিংহ পুরুষ, সমস্ত পদ কি সিংহ পুরুষ। দেখেন তো এই যে পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ, দেখেন পুরুষ একটা ব্যক্তি, সিংহ হচ্ছে একটা পশু। দেখেন এখানে সিংহের সাথে পুরুষকে তুলনা করা হয়েছে যে পুরুষ হচ্ছে সিংহের ন্যায়, আসলে পুরুষ তো পুরুষ আর সিংহ হচ্ছে একটা আলাদা জিনিস, তাহলে এখানে পুরুষ আর সিংহ কি এক জিনিস না, তার মানে কি তুলনাটা এখানে মিথ্যা। এখানে আমরা উপমা অর্থে ব্যবহার করতেছি যে পুরুষ সিংহের ন্যায় হতে পারে, এখানে সিংহ অনেক শক্তিশালী, পুরুষও অনেক শক্তিশালী সেই অর্থে, কিন্তু আমাদের এখানে তুলনাটা কি সত্য না, তার মানে এটা কি উপমিত কর্ম ধারই সমাস কি, এই যে সিংহ পুরুষ এটা কি উপমিত কর্মধারই সমাস। দেখেন আমরা যদি আরো উদাহরণ দেই যে মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ কি, মুখ মুখ চন্দ্রের ন্যায়, এর সমস্ত পদ কি, এর সমস্ত পদ হচ্ছে চন্দ্রমুখ কি, চন্দ্রমুখ। দেখেন এই যে মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ, চন্দ্রমুখ, দেখেন তো এখানে মুখ কি কখনো চন্দ্রের মতো হতে পারে? আমরা এখানে মুখ মুখকে আপনার চন্দ্রের সাথে তুলনা করি, বাট এই তুলনাটা কি সত্য? আদৌ সত্য না, তাই এটা কি, তাই এটা হচ্ছে উপমিত উপমিত কর্মধারয় সমাস। মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ, এটা কোন সমাস, এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এরপর আমরা আলোচনা করব রূপক কর্মধারয় সমাস নিয়ে, কি নিয়ে, রূপক কর্মধারয় সমাস নিয়ে, কি নিয়ে, রূপক কর্মধারয় সমাস নিয়ে। তো এই রূপক কর্মধারয় সমাস আলোচনা করার আগে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা দৃশ্যমান বস্তু আর একটা হচ্ছে অদৃশ্যমান বস্তু। দেখেন আমরা কি মনকে কখনো দেখতে পারি না, আমরা মনকে দেখতে পারি না, তো আমরা এখানে এই যে দৃশ্যমান অদৃশ্যমান বস্তু নিয়ে কথা বলবো। দেখেন রূপক কর্মধারয় সমাসে একটা থাকবে দৃশ্যমান বস্তু আর একটা থাকবে অদৃশ্যমান বস্তু কি, একটা হচ্ছে ভিজেবল, একটা হচ্ছে আনভিজেবল, একটা হচ্ছে অদৃশ্য আর একটা হচ্ছে দৃশ্যমান কি, একটা হচ্ছে অদৃশ্য আর একটা হচ্ছে দৃশ্যমান। আমরা যদি উদাহরণ দেই, মন রূপ মাঝি, মন রূপ মাঝি। দেখেন তো এই যে মন রূপ মাঝি, এর সমস্ত পদ কি, এর সমস্ত পদ হচ্ছে মন মাঝি, এর সমস্ত পদ কি মন মাঝি। দেখেন এই যে মন রূপ মাঝি, দেখেন তো এখানে কি মনকে আমরা কখনো দেখতে পারি না, এটা কি আমাদের অদৃশ্য বস্তু কি, অদৃশ্য বস্তু। এই মন কি অদৃশ্য আর মাঝি কি, মাঝিকে তো আমরা দেখতে পাই, তাই এটি কি দৃশ্যমান।
দেখেন তো এখানে অদৃশ্য এবং দৃশ্যমান কথাটার সাথে মিল আছে কিনা। তাহলে আমাদের এখানে দেখেন তো মন রূপ মাঝি, মনোমাঝি, এই মন মাঝি তাহলে আমাদের কোন সমাস? এই মন মাঝি হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাস। এরপর যদি আমরা আরো উদাহরণ দেই যে বিষাদ রূপ সিন্ধু, কি বিষাদ, বিষাদ রূপ সরি সিন্ধু, কি বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু কি হয়? বিষাদ সিন্ধু। দেখেন এই যে অদৃশ্য এবং দৃশ্যমান, কি বিষাদ রূপ সিন্ধু, কি বিষাদ সিন্ধু। দেখেন তো এই যে বিষাদ, বিষাদ বলতে আমরা কি বুঝি? বিষাদ বলতে আমরা বুঝি কষ্টকে। বিষাদ বলতে আমরা কি বুঝি? দুঃখ বা কষ্ট। কি বুঝি? দুঃখ বা কষ্ট। দেখেন দুঃখ ও কষ্টকে কি আমরা দেখতে পারি? না। দুঃখ এবং কষ্টকে আমরা দেখতে পারি না, বাট অনুভব করতে পারি। তাই এটা হচ্ছে কি অদৃশ্য। এবং সিন্ধু, সিন্ধু বলতে কি বোঝায়? সিন্ধু হচ্ছে সাগর। কি সাগর। এই সাগরের সমার্থক শব্দ হচ্ছে সিন্ধু। তাহলে দেখেন বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। বিষাদ যেহেতু এখানে আমাদের কি অদৃশ্য এবং সিন্ধু হচ্ছে দৃশ্য, তার মানে কি এই বিষাদ সিন্ধু হচ্ছে রূপক কর্মধারয় সমাস। বিষাদ সিন্ধু কোন সমাস? বিষাদ সিন্ধু হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এরপর যদি আমরা আরো একটা উদাহরণ দেই যে ক্রোধ রূপ অনল, ক্রোধানল, কি ক্রোধ রূপ অনল, কি যে ক্রোধ রূপ অনল, কি যে ক্রোধ রূপ অনল, কি ক্রোধানল। দেখেন এই যে ক্রোধ অনল ক্রোধানল, ক্রোধা। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এখান পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।